প্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো। বঙ্গবন্ধু শেখ মুজিব একাডেমি কর্তৃক পরিচালিত আজকের এই অনলাইন ক্লাসে তোমাদের অভিনন্দন। তো আজকে আমি পদার্থবিজ্ঞান প্রথম পত্রের চতুর্থ অধ্যায় নিয়ে আলোচনা করব। তো এর আগে একটু বলে নিচ্ছি যে তোমাদের হচ্ছে যারা 2021 সালে এইচএসসি পরীক্ষা দিবে, তো তোমাদের হচ্ছে সিলেবাস সংক্ষিপ্ত করা হয়েছে যেহেতু, তো তোমাদের প্রথম পত্রের হচ্ছে দ্বিতীয় অধ্যায় ভেক্টর, চতুর্থ অধ্যায় নিউটনীয় বলবিদ্যা, পঞ্চম অধ্যায় হচ্ছে কাজ শক্তি ক্ষমতা, অষ্টম অধ্যায় হচ্ছে পর্যায়বৃত্ত গতি, দশম অধ্যায় হচ্ছে আদর্শ গ্যাস ও গ্যাসের গতিতত্ত্ব। এই 5টা অধ্যায় প্রথম অধ্যায়ে, প্রথম পত্রের পদার্থবিজ্ঞানে এই 5টা অধ্যায়। তো এর ভিতরে আমরা অলরেডি তোমাদের যখন ক্লাস চলেছিল তখনও আমরা ভেক্টর, এরপর হচ্ছে কাজ শক্তি ক্ষমতা, আদর্শ গ্যাস ও গ্যাসের গতিতত্ত্ব এগুলো আলোচনা হয়ে গেছে। তো এরপরও আমরা অনলাইন ক্লাসগুলোতে ভেক্টর, এরপরে হচ্ছে তোমার আদর্শ গ্যাস ও গ্যাসের গতিতত্ত্ব ক্লাস এরপর আবারও পুনরায় আলোচনা করেছি। তো আজকে আমি তোমাদের হচ্ছে নিউটনীয় বলবিদ্যা, যেটা পদার্থবিজ্ঞান প্রথম পত্রের চতুর্থ অধ্যায়, এটা নিয়ে আমি আলোচনা করব। তো এরপরে হচ্ছে তোমার দ্বিতীয় পত্র, যেটা পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্রের প্রথম অধ্যায় হচ্ছে তাপগতিবিদ্যা, তৃতীয় অধ্যায় চলতরিৎ, সপ্তম অধ্যায় হচ্ছে ভৌত আলোকবিজ্ঞান, অষ্টম অধ্যায় আধুনিক পদার্থবিজ্ঞানের সূচনা, দশম অধ্যায় হচ্ছে সেমিকন্ডাক্টর ও ইলেকট্রনিক্স। এই 5টি অধ্যায়। তো এখান থেকে অলরেডি তাপগতিবিদ্যা পড়ানো হয়েছে, চলতরিৎ তোমাদের পড়ানো হয়েছিল। আর নিচের এই 3টা অধ্যায় আমরা আশা করব তোমাদের পরীক্ষা হওয়ার আগে আমরা এটা শেষ করে ফেলবো, এবং আমরা হয়তো চেষ্টা করব পরীক্ষাও নিতে, ক্লাস টেস্টগুলো। তো আজকে আমরা পদার্থবিজ্ঞান প্রথম পত্রের চতুর্থ অধ্যায় নিউটনীয় বলবিদ্যা নিয়ে আলোচনা করব। তো এই অধ্যায়ে হচ্ছে নিউটনীয় বলবিদ্যা। এখানে আমাদের আলোচনার শুরুতে আমরা চিন্তা করব, যেহেতু বলছে কি নিউটনীয় বলবিদ্যা, বল নিয়ে একটা কথা শুরুতেই চলে আসছে। তাহলে বল কি আসলে? কোনো একটা স্থির বস্তু কি করে? স্থির থাকতে চায়, এবং গতিশীল বস্তু কি গতিশীল থাকতে চাবে। এটি তার একটা কি নেচার, এটা তার একটা জড়তা। তাহলে আমরা কি বলবো যে যা বা যে প্রক্রিয়া বা যা কি স্থির বস্তু কি স্থির অবস্থা থাকা, বা স্থির বস্তুটাকে, ওটা কি স্থির থাকার যে একটা ওর প্রবণতা, ওটা কি আমরা কি বলি? জড়তা। কিন্তু ওই স্থির বস্তুটা যার প্রভাবে কি করব? গতিশীল করতে চায় বা গতিশীল হতে চায়, বা কোনো গতিশীল বস্তু তার গতির যে পরিবর্তন করে, ওই মাধ্যমটাকে আমরা কি বলবো, বা ওই প্রক্রিয়াটাকে বল বলবো। তাহলে এখানে হচ্ছে বল হচ্ছে কিছু মৌলিক বল আছে। মৌলিক বল কোনগুলো? যে বলগুলো কি অন্য কোনো বলের উপর নির্ভর করে না, বা অন্য কোনো একটা মাধ্যমের বল আর একটা মাধ্যমে যে রূপান্তর হয়ে আসবে তাও না। যেমন তোমার হচ্ছে ইয়ার মহাকর্ষীয় বল, এরপর হচ্ছে তারের চুম্বক বল, তারপর হচ্ছে তোমার নিউটনীয় বল, সবল নিউক্লিয় বল, দুর্বল নিউক্লিয় বল, এগুলো হচ্ছে কি আমাদের মৌলিক বল। তো এরপরে হচ্ছে আমরা এই নিউটনীয় বলবিদ্যার ক্ষেত্রে আমরা আরো কিছু আলোচনা করব, সেটা হচ্ছে কি নিউটনের 3টি সূত্র। নিউটনের 3টি সূত্র। তো এই সূত্রগুলো অবশ্য আমরা তোমরা কি করছো, 9-10-এ পড়ে আসছো। যেমন নিউটনের প্রথম সূত্রটা কি ছিল? যে কোনো বাহ্যিক বল প্রয়োগ না করলে কি স্থির বস্তু চিরকাল স্থির, এবং গতিশীল বস্তু কি গতিশীলই থাকতে চাবে। এটা কি তার একটা ধর্ম। এরপরে দ্বিতীয় সূত্রটা কি ছিল? যে বস্তুর ভরবেগে বাহ্যিক বল প্রয়োগের ফলে কি বস্তুর ভরবেগের পরিবর্তনের হার বস্তু ওই যেই বল প্রয়োগ করবে ওই বলের সমানুপাতিক, এবং বল যেদিকে ক্রিয়া করবে বস্তু ভরবেগের পরিবর্তন কি ঠিক সেই দিকেই ঘটবে। তার মানে কি এফ সমান এম এ। এটা এটা হচ্ছে কি মূলত এই সূত্রটা হচ্ছে কি প্রথমে এফ প্রফেশনাল এম এ। তার মানে কি এটা দ্বারা আমরা কি বুঝি? বাহ্যিক বল বা কোনো একটা বল প্রয়োগের ফলে কি বাহ্যিক কোনো প্রক্রিয়ার ফলে এই যে বস্তুটার এম দ্বারা কি ভর, এ দ্বারা কি এ হচ্ছে বস্তুর ত্বরণ। তার মানে কি এই এম এ এটা হচ্ছে কি এটা এটা একটা সূত্র হচ্ছে আমার কিসের ক্ষেত্রে? এটা হচ্ছে নিউটনের গতির দ্বিতীয় সূত্রটা এম এ। কিন্তু আমরা কি বলবো বাহ্যিক বল প্রয়োগের ফলে কি ওই বস্তু ভরবেগের পরিবর্তন হয়। ভরবেগ বলতে আমরা তখন আমরা কি বুঝবো? এম ভি। এম ভি ভরবেগের পরিবর্তন। একে আমরা কি দ্বারা প্রকাশ করতে পারি?
পি দ্বারাও প্রকাশ করি ভরবেগ। তার মানে হচ্ছে বাহ্যিক বল প্রয়োগের ফলে বস্তু ভরবেগের পরিবর্তনের হার কি, এর উপর প্রযুক্ত বলের সমানুপাতিক। এবং তোমার ভরবেগের পরিবর্তনটা কোন দিক ঘটবে, বল যেদিকে ক্রিয়া করবে ঠিক ওই দিকে। আচ্ছা, এরপরে এর আলোকে আমরা কি করব, যে জড়তা। জড়তাটা আসলে কি? জড়তা হচ্ছে তোমার যে কোনো একটা বস্তু ধরো যে অবস্থা আছে, বাহ্যিক কোনো বল যদি প্রয়োগ না করে, তবে ওই বস্তুটা কি স্থির থাকলে ওই বস্তুটা স্থির থাকবে, বা গতিশীল থাকলে কি ওই বস্তুটা গতিশীল একটা অবস্থায় থাকার যে একটা প্রবণতা, তাকে আমরা কি বলবো, জড়তা। তাহলে জড়তা যেহেতু জানলাম, তাহলে এর সাথে আছে কি জড়তার ভ্রামক। জড়তার ভ্রামকটা কি, বা জড়তার ভ্রামক কাকে বলে? অনেক সময় আমরা কি করি, যে দেখবা ছোটবেলাতে আমরা করেছি বা তোমরাও এখনো করা হয়, যে ধরো এই একটা কলম আছে, এই কলমের মাথায় একটা সুতা একটু বড় করে বেঁধে সুতার মাথায় একটা যদি ভারী একটা বস্তু নেই, নিয়ে এভাবে আমরা কি ঘুরাতে থাকি, তো ওইটা হচ্ছে কি এই ক্ষেত্রে কি একটা জড়তার ভ্রামক কাজ করে। তাহলে জড়তার ভ্রামকটা কি? জড়তার ভ্রামকটা একটু খেয়াল করো, আমরা একটা চিত্র আঁকবো। ধর এই একটা অক্ষ, এটা আমরা একটা অক্ষ চিন্তা করি। এখানে দেখো এটা হচ্ছে কেন্দ্র। তো এখান থেকে যদি এই একটা বস্তু চিন্তা করি, ধরো দূরত্ব হচ্ছে R1, বস্তুটা কি M1, এটা কি R2, M2, এটা কি R3, তার বস্তুটা কি M3, আর একটা কি ধরো Rn, বস্তুটা হচ্ছে Mn, মানে অসীম পর্যন্ত। এখন দেখো এটাকে যদি আমরা এবি একটা অক্ষ বা একটা সরলরেখা চিন্তা করি, এটাকে আমরা একটা অক্ষ বা সরলরেখা যদি চিন্তা করি, এই টোটাল বস্তুটা কি একটা, টোটাল বস্তুটার একটা ভর হচ্ছে ক্যাপিটাল এম। এখানে হচ্ছে এই বস্তুটার এই যে M1, M2, M3, R1, R2, R3, Rn দূরত্বে আছে। তার মানে কি এগুলো হচ্ছে কি এই পুরাটা বস্তুটার সমষ্টি কিছু বস্তুকণা, সমষ্টি কিছু বস্তুকণা। তার মানে হচ্ছে আমরা জড়তার ভ্রামক কাকে বলবো? জড়তার ভ্রামক হচ্ছে এই অক্ষটা থেকে, এই এখানে যে একটা এবি অক্ষ, এই এবি অক্ষ থেকে কোনো একটা যে দৃঢ় বস্তুটা, এই বস্তুটার যে বস্তু কণাগুলো আছে, এই বস্তু কণার যে দূরত্ব অবস্থান করছে ওই দূরত্বের বর্গ এবং এই বস্তু কণার ভরবেগের গুণফলের সমষ্টিকে আমরা কি বলবো? জড়তার ভ্রামক। তার মানে কি জড়তার ভ্রামক কি? আই সমান হচ্ছে সামেশন এম আই আর আই তার হোল স্কয়ার। তার মানে কি আমরা এখানে কি বুঝলাম? এম আই দ্বারা কি বুঝি? ওই বস্তুটার ভর। আর দ্বারা কি বুঝি? এই অক্ষ থেকে এই বস্তুটার কি, এই বস্তুকণার দূরত্ব। তার মানে দূরত্বের বর্গ এবং এই বস্তুর ভর, এই বস্তুকণার ভরের গুণফলের সমষ্টিকে এই ক্ষেত্রে আমরা কি বলবো? জড়তার ভ্রামক। তাহলে এটা একটু আমরা দেখি। এখানে দেখো যদি আমরা অক্ষ বরাবর চিন্তা করি, যে এটা কি একটা কৌণিক ওমেগা কোণে ঘুরতেছে, কৌণিক কৌণিক বেগে ঘুরতেছে ওমেগা, কৌণিক বেগটা কি ওমেগা। এখানে দেখো আমরা যদি এই ওটাকে, এইটাকে কেন্দ্র চিন্তা করি ও, তাহলে কি হবে? এই ও কেন্দ্র থেকে M1 একটা ভর চিন্তা করব, M2 একটা ভর, M3 একটা ভরের বস্তু, Mn একটা ভরের বস্তু। তাহলে প্রত্যেকটার কি দূরত্ব হচ্ছে এই কেন্দ্র ও থেকে R1, R2, R3, Rn। তাহলে দেখো আমরা যদি প্রথমে এই M1 বস্তুর ক্ষেত্রে চিন্তা করি, M1 বস্তুর ক্ষেত্রে রৈখিক বেগ, সংক্ষেপে একটু লিখে নিই আমরা, রৈখিক বেগ v1 সমান কত? ওমেগা R1। তাহলে কি M1 বস্তুটার ক্ষেত্রে কি, M1 বস্তুর ক্ষেত্রে গতিশক্তি, গতিশক্তি ইকে সমান কত? আমরা জানি হাফ এম ভি স্কয়ার। ভি স্কয়ার বলতে এখানে v1, যেহেতু আমরা M1 বস্তুটা চিন্তা করেছি, তাহলে এখানে কি আসবে? হাফ এম v1 মানে কত? ওমেগা R1 তার হোল স্কয়ার। ঠিক তেমনি ভাবে কি M1 বস্তুর ক্ষেত্রে গতিশক্তি আসছে এটা, তাহলে ঠিক M2 এর ক্ষেত্রে কি আসবে?
যদি M2 চিন্তা করি তখন M2 এর ক্ষেত্রে রৈখিক বেগ কি V2 সমান কত ওমেগা R2, তার মানে কি M2 গতিশক্তি কত আসবে, M2 বস্তুর গতিশক্তি কত হাফ M1 সরি M2 ওমেগা R2 তার হোল স্কয়ার। ঠিক তেমনি ভাবে কত M3 এর গতিশক্তি কত আসবে হাফ M3 ওমেগা R3 তার হোল স্কয়ার। এখন দেখো এখানে আমরা কি চিন্তা করেছি কত, প্রথমে এই M1 M2 M3 এই তিনটা বস্তু কার, এই একটা যে বস্তুটা ছিল M সম্পূর্ণ এই বস্তুটা বস্তুকণ হচ্ছে বিভিন্ন পার্ট অনেকগুলো সমষ্টি, এই সমষ্টিগুলো যখন নিব তখন কি তাহলে টোটাল গতিশক্তি কত আসবে, টোটাল গতিশক্তি হচ্ছে E, এটা যদি ধরো E_K1, এটা হচ্ছে E_K2, এটা হচ্ছে E_K3, তাহলে টোটাল হচ্ছে E সমান কত, এগুলো সমষ্টি তাহলে আমরা যোগ করে নিই। দেখো এখানে M1 বস্তুর ক্ষেত্রে হচ্ছে হাফ আছে M1 আছে ওমেগা আছে, এখানে হাফ আছে ওমেগা আছে, এখানে হাফ আছে ওমেগা আছে, একটা হাফ ওমেগা আমরা একবারে নিয়ে নেব কমন। তা পুরোটা যোগ তোমরা যখন করবা তখন অবশ্যই E সমান কি E_K1 E_K2 E_K3 এভাবে দিয়ে, বা যদি E_K এভাবে দাও তাতেও সমস্যা নেই, প্রাইম দিয়ে দিতে পারো। পুরোটা মান এটা আগে লিখবা, এর সাথে যোগ হবে এই পার্টটা, এর সাথে যোগ হবে এই পার্টটা। এরপর আমরা এখান থেকে হাফ ওমেগা কমন নেব, তা আমি একবার কমন নিয়ে নিছি হাফ ওমেগা। তাহলে এখানে কি থাকে M1 R1 তার হোল স্কয়ার প্লাস M2 R2 তার হোল স্কয়ার প্লাস M3 R3 তার হোল স্কয়ার। দেখো এই পর্যন্ত আসছে। তাহলে এখান থেকে আমরা কি করতে পারি, যদি আমরা এটাকে ডট ডট দিয়ে দিই, কারণ এখানে n সংখ্যক পর্যন্ত আছে, তাহলে কি m ওটা আমাদের দরকার নেই। দেখো এই জায়গাটা তাহলে হাফ ওমেগা, এই যে এখানে আছে কত M1 R1 তার হোল স্কয়ার, তাহলে এটাকে যদি আমরা সামেশন আকারে সমষ্টি আকারে নিয়ে আসি কি দাঁড়ায় দেখো তো, সামেশন দিব সমষ্টি আকারে নিতে গেলে, পুরোটা যেহেতু সমষ্টি আকারে আছে MI RI তার হোল স্কয়ার, এই I দ্বারা এখানে কত I সমান 1 2 3 সংখ্যা বুঝাইতেছি। তাহলে এখানে আসলে কি হাফ ওমেগা সামেশন MI RI। একটু আমরা এরপর একটু এখানে যাব, এখানে কি একটু খেয়াল করো I সমান সামেশন MI RI তার হোল স্কয়ার। এই I দ্বারা আমরা একটু বুঝতে পারছি, তার মানে কি জড়তার ভ্রামক। তাহলে জড়তার ভ্রামকের সংজ্ঞাটা আমরা বলেছিলাম কি, কোনো একটা অক্ষ বা সরলরেখা থেকে কোনো একটা দৃঢ় বস্তুর এই বস্তু কণাগুলোর দূরত্বের বর্গ এবং ওই বস্তুর ভরের গুণফলের সমষ্টিকে আমরা কি বলবো জড়তার ভ্রামক। জড়তার ভ্রামককে কি দ্বারা প্রকাশ করা হয় I দ্বারা, দ্যাট মিন্স I ইকুয়াল কত সামেশন MI RI হোল স্কয়ার। তাহলে এই জায়গাটা এই সমষ্টি এর প্রতি কত I, তাহলে এখানে কি লেখা যায় হাফ I ওমেগা। তাহলে গতিশক্তি কত আসলে এখানে টোটাল E আসলে এটা, কিন্তু জড়তার ভ্রামকের সূত্র হচ্ছে কি I সমান সামেশন MI RI তার হোল স্কয়ার। এখন দেখো এই I দ্বারা আমরা কি বুঝতে পারছি সংখ্যা, যে বস্তু কণার সংখ্যা কতগুলো, I দ্বারা 1 2 3 ডট ডট যাই বুঝি না কেন। তাহলে এটা হচ্ছে আমার কি একটা জড়তার ভ্রামকের একটা ইকুয়েশন আমরা এখান থেকে বের করতে পারলাম। এই ইকুয়েশনটা আমার পরবর্তীতে কি সূত্রের ক্ষেত্রে কাজে লাগবে, এবং এটা দ্বারা আমরা কি করব বিভিন্ন গাণিতিক সমস্যা সলভ করব। আচ্ছা এরপরে হচ্ছে দেখো এই জড়তার ভ্রামকের দুটো সূত্র হচ্ছে, একটা হচ্ছে কি লম্ব অক্ষ উপপাদ্য, আর একটা হচ্ছে কি সমান্তরাল অক্ষ উপপাদ্য। তাহলে আজকে আমরা কি করব, যেহেতু এই অধ্যায়টা হয়তো তোমাদের ওইভাবে ক্লাসে যখন নিয়েছিলাম ওইভাবে খেয়াল করছো কিনা, তো আজকে আমরা এই ক্লাসে আর সামনে আগাবো না, এই পর্যন্ত তোমরা বাসা অবশ্যই দেখবা, এবং এর ভিতরে এই তোমার জড়তার ভ্রামকের ইকুয়েশন পর্যন্ত আসতে এর ভিতরে দেখবা আরো কিছু জ্ঞানমূলক কোশ্চেন আছে, ওই কোশ্চেনগুলো অবশ্যই তোমরা পড়ে নিবা, কারণ জ্ঞানমূলক কোশ্চেন তোমার যেমন সিকিউর ক্ষেত্রে আসে বা এমসি ক্ষেত্রেও অনেক সময় চলে আসবে। তাহলে আচ্ছা যাই হোক, তাহলে এইগুলো কি তোমরা বাসায় অবশ্যই এগুলো দেখবা, কারণ এগুলো জ্ঞানমূলক এবং সিকিউ কোশ্চেনের উভয় ক্ষেত্রে কাজে লাগবে। তাহলে আমরা আজকে ক্লাস এখানে শেষ করব, আগামী ক্লাসে আমরা এই জড়তার ভ্রামকের লম্ব অক্ষ উপপাদ্য, সমান্তরাল অক্ষ উপপাদ্য এবং এর আলোকে আরও গাণিতিক সমস্যা নিয়েও আলোচনা করব। তো
আশা করি তোমরা আজকে এই পর্যন্ত ইকুয়েশন এটা বুঝতে পারছো। তো এখানেই ক্লাস শেষ করবো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।